কোটা আন্দোলন ঘিরে প্রাণহানিতে মর্মাহত প্রধানমন্ত্রী জানালেন বাড়ছে তদন্তের পরিধি, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। জামায়াত শিবির নিষিদ্ধে সচিবালয়ে চলছে দাপ্তরিক প্রক্রিয়া। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা ওবায়দুল কাদেরের। গুজব ও অপপ্রচার রোধে সহযোগিতা করবে ফেসবুক, ইউটিউব ও টিকটক। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে আজ। আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি। এক বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হলো না আজ। ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের আবেদনের প্রেক্ষিতে তাকে অবসরে পাঠালো সরকার, পাবেন না অবসরকালীন কোনো সুযোগ সুবিধা। ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, অভিযোগের তীর মোসাদের দিকে, লক্ষ্য থেকে বিচ্যুত হবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি বললেন, আন্দোলন ঘিরে এত প্রাণ ঝরবে তা ভাবেননি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি। প্রশ্ন রাখেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করলো? বঙ্গবন্ধু কন্যা বলেছেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরলো তার কি হবে? মৎস্য উৎপাদনে বিশ্বে ৫ম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে অবদান রাখায় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড। ২ জন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহুত, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দিচ্ছি। স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও ২ জন বিচারপতি বাড়ানো হয়েছে। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও ২ জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এদিকে সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ, সেগুলিও
আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই খুরুশকুলে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধে সচিবালয়ে দাপ্তরিক প্রক্রিয়া চলছে এবং আজই প্রজ্ঞাপন জারি হতে পারে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন, তিনি সচিবালয়ে আছেন। স্বপন, গতকাল যেমনটি আইনমন্ত্রী বলেছেন যে আজকের মধ্যেই তো নিষিদ্ধ হতে পারে জামায়াত শিবির, তো সেই নিষিদ্ধে যে প্রজ্ঞাপন হওয়ার প্রক্রিয়া সেটি কতটা, এগুলো আমাদের একটু বিস্তারিত জানাবেন। 14 দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পর থেকে গতকাল থেকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই প্রক্রিয়াটি শুরু করেছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের যে প্রস্তাবনা সেটি আইনগত মতামত নেওয়ার জন্য আপনার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই মুহূর্তে আইন মন্ত্রণালয়ে আসলে এই ভেটিং প্রক্রিয়া চলছে। আমরা দেখছি যে এখানকার যারা কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট তারা করছেন এবং আইনমন্ত্রীর রুমে আপনার আইন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন বৈঠক করছেন। তো এখানকার ভেটিং শেষ হলেই আসলে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটি জারি হবে আমরা জেনেছি। আমরা যতটুকু জানতে পারছি যে সন্ত্রাস বিরোধী যে আইন, সেই সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 19-এর ধারা অনুযায়ী এই ব্যবস্থাটা নেওয়া হবে। 18 যে ধারা আছে সন্ত্রাস বিরোধী আইনের, সেই ধারায় বলা হয়েছে মানে কোনো ব্যক্তি বা কোনো সত্তা বা সংগঠন যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে সরকার নির্বাহী আদেশে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে সেই সংগঠন বা ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারে। তো এখন এই মানে এই যে জামায়াত ইসলামী দল হিসেবে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির নিষিদ্ধের যে প্রজ্ঞাপন তারপর প্রক্রিয়া চলছে, ভেটিং শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এক্ষেত্রে যে অভিযোগ সাম্প্রতিক যে আপনার কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের যারা আছেন তারা ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। সেজন্যই এই সিদ্ধান্তটা তাদের এই দুটি সংগঠন নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেটি নিয়েছে সরকার এবং নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়া এখন চলছে। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। মান অভিমান ভুলে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে আয়োজিত বৈঠকে তিনি বললেন, 75-এর ঘাতকদের উত্তরসূরিরা আবারও জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছে। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। বৈঠক শুরুর আগেই একে একে আসতে শুরু করেন সাবেক ছাত্রলীগ নেতারা। শুরুতেই বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, 75-এর ঘাতকদের উত্তরসূরিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। বেছে বেছে শেখ হাসিনার অর্জনের উপর হামলা চালানো হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমন সংকটময় পরিস্থিতিতে মান অভিমান ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মান অভিমান সব ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় জীবনে স্বস্তি এনে দিয়েছেন। এই মুহূর্তে শেখ হাসিনাই অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি। এই স্বস্তির ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো,
শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি। বক্তব্য শেষ করেই বৈঠক ছেড়ে চলে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হয়েছিল, আজ থেকে সেসব বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্টারনেটে সর্বোচ্চ গতি বাড়াতে কাজ চলছে। আইসিটি প্রতিমন্ত্রী বললেন, ফেসবুক, ইউটিউব ও টিকটক সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকারের অনুরোধে ইউটিউব কিছু কন্টেন্ট সরালেও চ্যানেল বন্ধ করা নিয়ে তাদের প্রাইভেসি স্ট্যান্ডার্ড আলাদা, আর সেটা নিয়ে আরও আলোচনা হবে। পলক বললেন, মূলধারার গণমাধ্যমের নাম ব্যবহার করে বা নাম কিছুটা বদলে অনেক কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হয়। সংবিধান এবং আইনের সাথে ফেসবুকের বিভিন্ন কন্টেন্টের সাংঘর্ষিক দিকগুলো তুলে ধরেন। বলেছেন, সরকারের আপত্তি সত্ত্বেও অনেক কন্টেন্ট তারা রেখে দিয়েছে। ফেসবুকের ভায়োলেন্স, হেট স্পিচ বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে আর সেসব যায় না। প্রতিমন্ত্রীর অভিযোগ, ফ্যাক্ট চেকিংয়ের জন্য ফেসবুক বাংলাদেশের যে প্রতিষ্ঠানের সহায়তা নেয় তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান রয়েছে, যে কারণে অনেক কন্টেন্ট ব্লক করা হয়নি। প্রতিষ্ঠানকে বলেছি যে তারা যেন স্থানীয় কিওয়ার্ড সিলেক্ট করে, আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি, এই অনুরোধটা সবার কাছে থাকলো। শিক্ষার্থীদের উপর তাজা গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা ওই রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এ নিয়ে শুনানি বা আদেশ কোনোটিই আজ হবে না বলে জানানো হয়েছে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আয়নুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এবং মঙ্গলবার এ নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম আর বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি হয়। এই দিন শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। কোটা আন্দোলন চলাকালে হওয়া সহিংসতায় 4 শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আজ এই রিট করেন। রিটে প্রত্যেক পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামীকাল শুনানির কথা রয়েছে। এক ব্রিফিংয়ে রিটকারী আইনজীবী প্রশ্ন রাখেন, কোটা আন্দোলনে অংশ না নিয়েও ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল? একই সাথে জাতিসংঘের শিশু আইনের বাস্তবায়ন না থাকা নিয়েও রিটকারী প্রশ্ন তোলেন। রিটে যে 4 শিশুর কথা উল্লেখ রয়েছে তারা হলো নারায়ণগঞ্জের রিয়া গোপ, মিরপুরের শাফাত, রায়েরবাগের আবুল আহাদ এবং উত্তরার নাইমা সুলতানা। আমি তদন্ত চাই। জুডিশিয়াল ইনকোয়ারি চাই, 3 সদস্য বিশিষ্ট একজন জুডিশিয়াল ইনকোয়ারি, এবং এর জন্য আমি লিগ্যাল নোটিশ ফর ডিমান্ডিং জাস্টিসও সরকারকে দিছি। আর আমি যারা শিশু যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন। দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট ও দোয়েল চত্বরের সামনে শিক্ষার্থীদের এই কর্মসূচি শুরু হয়। এ সময় তারা সারা দেশের ছাত্র জনতার উপরে গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুনের সুষ্ঠু বিচারের দাবি জানান। আর এই কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্র সমাজের 9 দফা দাবিও তুলে ধরবেন শিক্ষার্থীরা। এদিকে হাইকোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় 4 জনকে আটক করে পুলিশ। দুপুর নাগাদ হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন আইনজীবীরাও। মিছিল নিয়ে বের হতে চাইলে এ সময় হাইকোর্টের সামনে পুলিশের ধস্তাধস্তি হয়। আইনজীবীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। এ সময় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরাও এসে তাদের সাথে যোগ দেয়।
হাইকোর্টের নিরাপত্তায় চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে। কোটা আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে কয়েক জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করেছে ছাত্রছাত্রীরা। দুপুর 1টায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সমবেত হতে থাকে। এ সময় তাদের সাথে অভিভাবকরা যোগ দেয়। ছাত্রছাত্রীরা স্লোগান দেওয়া শুরু করলে সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়, আর বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সিলেটেও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে মিছিল বের করে শিক্ষার্থীরা, যা নগরীর সুবিধ বাজার পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। চট্টগ্রামেও শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে তারা যান। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা এবং আইনজীবীরা। হামলার বিচার, হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি জানানো হয়। ময়মনসিংহেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল 11:15টার দিকে নগরীর 0 পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তারা জড়ো হয়, আর সেখানে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে। একটি বিক্ষোভ মিছিলও বের হয়। মিছিলটি নগরীর টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানে শিক্ষার্থীরা। দেশে নানা বাধা বিপত্তির মধ্য দিয়েও দেশ এগিয়ে যাচ্ছে এবং চলমান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন, বিক্ষোভ সমাবেশও করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের শিক্ষকরা। এ সময় মুখে লাল কাপড় বেঁধে তারা ক্ষোভ প্রকাশ করেন। কোটা আন্দোলন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকরা বলেন, দেশে গণহত্যা, গণমামলা বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দিতে হবে। এ সময় শিক্ষকরা বলেছেন, গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। এবং এ সময় জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সলিমুল্লাহ খান জানিয়েছেন, এই সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো সুষ্ঠু বিচার সম্ভব নয়। সমাবেশ শেষে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। যে শিক্ষার্থীদের আমরা শিখিয়েছিলাম ন্যায্যতা এবং যৌক্তিকতা পাঠ্য বই থেকে, সেই শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে শিখিয়ে গেল ন্যায্যতা এবং যৌক্তিকতাকে কিভাবে প্রয়োগ করতে হয়। যেভাবে তাদেরকে ওরা রাস্তায় নামলেই উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো আসলে আমরা যে ফ্রিডম অফ স্পিচের কথা বলি, সেই জায়গাটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। সরকার তার সর্বাত্মক চেষ্টা নিয়ে নেমেছে। দেশে এখন একটা মনে হচ্ছে যে সামরিক অবস্থা পুরোপুরি বিরাজ করছে। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এ নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মতিউর রহমানের চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতেই অবসর দেয়া হলো তাকে। আগামী 29 আগস্ট এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। আর এ সময় অবসরজনিত আর্থিক সুবিধা অর্থাৎ অবসর উত্তর ছুটি, লাম্প গ্র্যান্ট বা পেনশন পাবেন না মতিউর। গত ঈদুল আজহায় মতিউরের ছেলে ইফাত 15 লাখ টাকা একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকায় গরু কিনেছেন বলে তথ্য উঠে আসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই আলোচনায় উঠে আসেন এই কর্মকর্তা। পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতি আর অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ ওঠে। ক্রোক করা হয় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট। মতিউর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ অনুসন্ধানে 23 জুন থেকেই দুদকের 3 সদস্যের টিম কাজ করছে। কারফিউর 12তম দিনে সারা দেশে পুরনো সময়সূচিতে ফিরল অফিস আদালত। বিভাগীয় জেলা শহরগুলোতে তাই সকাল থেকেই কর্মব্যস্ত জনজীবন। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় সকাল থেকে যানবাহনের চাপ বেশি। চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা সহ কোনো শহরে যানজট দেখা দেয় এবং সিলেট, রংপুর, খুলনা, ময়মনসিংহ সহ প্রায় সব জেলায় বিভিন্ন মেয়াদের সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে। দিনের বেলা কারফিউ মুক্ত থাকায় দূরপাল্লা, আন্তজেলা এবং উপজেলা রুটের বাস চলাচল বেড়েছে। দোকানপাটও খোলা থাকছে স্বাভাবিক নিয়মে। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর টহল আছে। মাঠে তৎপর পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগের চাইতে তো অনেক ভালো অবস্থা, তবে আমার মনে হচ্ছে কারফিউটা একেবারে তুলে দিলে একটা স্বাভাবিকতা আসতো আর কি। আমরা আসলে এগুলো চাই না, আমরা চাই দেশে একটা শান্তি হোক, শান্তি আসুক, সুন্দরভাবে দেশটা চলুক। অনেকে আতঙ্কে বের হচ্ছে না, যার কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। আমাদের অবস্থা একবারই
নাজেহাল অবস্থা। অবশ্যই চূড়ান্ত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের বাহিনীর সমূহের কাছে ফুটেজ রয়েছে, এগুলো সব পর্যালোচনা করা হচ্ছে। ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তেহরানের যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেটি লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছে। এ সময় তার সাথে থাকা এক দেহরক্ষীরও মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত হচ্ছে বলে IRGC জানিয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যান এই হামাস নেতা। বেশ কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছিলেন তিনি এবং সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন হামাসকে। বছরের শুরুতে দ্বিতীয় শীর্ষ নেতা নিহতের পর হত্যাকাণ্ডের শিকার হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তাই প্রশ্ন উঠছে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির স্পষ্ট হুঁশিয়ারি, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণ কখনোই হবে না। হানিয়ার হত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ঘোষণা দিয়েছে প্রতিরোধ চালিয়ে যাওয়ার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল ইসরায়েলের গাজা অভিযানের প্রধান উদ্দেশ্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান অভিযানে সংগঠনটির একাধিক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে তারা। তবে এবারই এলো সবচেয়ে বড় ধাক্কা। চলতি বছর জানুয়ারিতে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল আরৌরিকে। হামাসের সামরিক শাখা কাসিম ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন তিনি। এবার ইসমাইল হানিয়ার মৃত্যুর পর প্রশ্ন উঠছে, তবে কি কোণঠাসা হবে হামাস? হানিয়ার মৃত্যুর পর দেয়া বিবৃতিতে সংগঠনটির সিনিয়র নেতা মুসা আবু মারজুক স্পষ্ট করলেন, জেরুজালেমকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। সে লক্ষ্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত যোদ্ধারা। হানিয়া হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দেন সংগঠনটির আরেক শীর্ষ নেতা সামি আবু জুহরি। বলেন, হামাস নির্মূলে কখনোই সফল হবে না ইসরায়েল। 1996 থেকে 2024 ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার। তবে অতীত বলছে, বিভিন্ন সময়ে হামাস নেতাদের হত্যার পর আরও জোরদার হয়েছে প্রতিরোধ আন্দোলন, জনসমর্থনও বেড়েছে তাদের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।